সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো এডুকেশন। তোমাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে। আজ অষ্টম শ্রেণীর ভূগোলের পৃথিবীর অন্দরমহলের গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের এই ভিডিওতে আমি সম্পূর্ণরূপে এমসিকিউর সাথে সাথে তোমাদের পৃথিবীর অন্দরমহলের গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো ডিসক্রাইব করে দেবো, যাতে করে এই সম্পূর্ণ অধ্যায়টি তোমাদের পরিষ্কার হয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট এই ছবিটিতে লক্ষ্য করো। আমরা জানি পৃথিবীর অন্দরমহল বলতে কি পৃথিবীর ভেতরকার, অর্থাৎ আমরা আছি ভূত্বকের ওপরে, যেখানে আমাদের বাড়ি, গাছপালা, রাস্তা সব কিছু আছে, পাহাড় পর্বত। কিন্তু আমরা পৃথিবীর ভেতরে কী আছে সেটা আমরা জানি না। তো এই পৃথিবীর ভেতরকে জানার জন্যই আমরা এই অধ্যায়টা থেকে বুঝতে পারবো। তো পৃথিবীর ভেতরের যে স্তরটা আছে সেটাকে আমরা তিনটে ভাগে ভাগ করি। কটা ভাগে ভাগ করি? তিনটে। কী কী ভাগ আছে বইতে তোমরা অবশ্যই পড়েছো। একটা হচ্ছে ওপরের যে ভাগ, সেটা হচ্ছে ভূত্বক বলা হয়, যার গভীরতা বলে দিচ্ছি মাটি থেকে, অর্থাৎ উপর থেকে 30 কিলোমিটার গভীরতা। কত কিলোমিটার? 30 কিলোমিটার এক্স্যাক্ট গভীরতাকে বলা হচ্ছে ভূত্বক। ওকে, তাহলে 0 থেকে 30 কিলোমিটার বললে কী হবে? ভূত্বক। নেক্সট, 30-এর পর থেকে টোটাল প্রায় 250 কিলোমিটার এই গভীরতা, প্রায় 30 থেকে হচ্ছে 2900 কিলোমিটার কাছাকাছি গভীরতা। 30 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত গভীরতাকে কী বলে? গুরুমণ্ডল। এটাও পড়েছ। আর একটা আছে 2900-র পর থেকে প্রায় 6370। 2900 কিলোমিটারের পর থেকে 6370 কিলোমিটার এই পর্যন্ত যে দূরত্বটা, সেটাকে বলা হচ্ছে কি? কেন্দ্রমণ্ডল। তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের যে পৃথিবীর যে অন্তর্মহল আছে সেটাকে আমরা তিনখানা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভূত্বক, 2 নম্বর যেটা আছে সেটাকে বলে গুরুমণ্ডল, 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। আবার ভূত্বকের মধ্যেও দুটো স্তর আছে, একটা হচ্ছে উপরীয় ভূত্বক আর একটা হচ্ছে নিম্নতরীয়। গুরুমণ্ডলকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গুরুমণ্ডল, উপরের দিকে নিচের দিকে আছে। এরপরে কেন্দ্রমণ্ডলকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বহির্মুখী কেন্দ্রমণ্ডল আর একটা হচ্ছে অন্তর্মুখী কেন্দ্রমণ্ডল। তো আশা করি বুঝতে পেরেছো ভূত্বককে আমরা কত ভাগ করতে পারি আর কীভাবে আসে। তো এই ছবিটাতে দেখলে বুঝতে পারছো, এই যে উপরের যে স্তরটা, এইখানে পাহাড় পর্বত আছে, যেটা হচ্ছে কন্টিনেন্টাল ক্রাস্ট, ইংরেজিতে, বাংলাতে বললে আমরা এটাকে ভূত্বক বলে থাকি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপার ম্যান্টেল। গুরুমণ্ডলের ওপর নাম তোমরা বইতে পড়েছো, ম্যান্টেল বলা হয় ইংলিশে। তো গুরুমণ্ডল বা ম্যান্টেল এইখানে যে শুরু হচ্ছে, এইখানে হচ্ছে 100 কিলোমিটার গভীরতা, 200 কিলোমিটার গভীরতা। এইখানে যে 200 কিলোমিটার গভীরতা আছে, অর্থাৎ এই স্তরটার মধ্যে আমাদের যত ভূমিকম্প বা আমাদের লাভা বা ম্যাগমা, যেটা পড়েছো লাভা বা ম্যাগমা, যদি না পড়ে থাকে অবশ্যই মনে রাখবে। লাভা বা ম্যাগমা যেখান থেকে নির্গত হয় সেটা হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার বলা হয়। কী টার্ম বললাম? অ্যাস্থেনোস্ফিয়ার। ঠিক আছে, এই যে অ্যাস্থেনোস্ফিয়ার তোমরা দেখতে হচ্ছে, অ্যাস্থেনোস্ফিয়ারের গভীরতা কত? তাহলে ভূত্বক থেকে 200 কিলোমিটার গভীরতাই হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার থেকে। অ্যাস্থেনোস্ফিয়ারে কী থাকে? লাভা থাকে। যে লাভা বা ম্যাগমাটা আমাদের বেরিয়ে আসে এর মাধ্যমে, ফাটলের মাধ্যমে। ঠিক আছে, যেটা অ্যাস্থেনোস্ফিয়ার বা যেটাকে শিলামণ্ডলও বলা যেতে পারে। শিলামণ্ডল যদি অনেক সময় পরীক্ষাতে বলে যে শিলামণ্ডল কোন স্তরে থাকে, তো গুরুমণ্ডলে থাকে। ঠিক আছে, এরপরে নেক্সট দেখতে পাচ্ছ এখানে 2900 কিলোমিটার, অর্থাৎ গুরুমণ্ডল এখানে শেষ হয়ে গেল। এরপরে গুরুমণ্ডলের নিচে দুটো স্তর দেখতে পাচ্ছি, একটা স্তরটা আর একটা হচ্ছে এই স্তরটা। এটাকে বলা হয় বহিঃকেন্দ্রমণ্ডল। এটা বহিঃকেন্দ্রমণ্ডল আর এটা হচ্ছে অন্তর্কেন্দ্রমণ্ডল বা অন্তর্মুখী কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, বহিঃকেন্দ্রমণ্ডলের যে গুরুত্বটা আছে, এটা কত? 2900 থেকে 3150 পর্যন্ত হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল, আর 3150 থেকে 6370 যেটা আছে সেটা হচ্ছে অন্তর্মুখী কেন্দ্রমণ্ডল। এবার এরও বিভিন্ন রকম ভাগ আছে, ভাগগুলোকে আমরা দেখব। অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল। ওকে, এরপরে এগুলোর মধ্যে আছে যুক্তরেখা, বিযুক্তি রেখা যেগুলোকে বলে। বিযুক্তি রেখাগুলো কী করছে? কানেক্ট করছে।
দুখানের স্তরকে কী করছে, কানেক্ট করছে। অনেক সময় পড়ে এটা পরীক্ষাতে, যেমন কনরাড বিযুক্ত রেখা আছে, মোহরভিসিক বিযুক্ত রেখা আছে, গুটেনবার্গ বিযুক্ত রেখা আছে, তারপর লেহমান বিযুক্ত রেখা আছে, রেপিত্তি বিযুক্ত রেখা আছে। এই যে রেখাগুলো আছে বিযুক্ত রেখা, এগুলো কী করছে, দুটো স্তরকে কানেক্ট করছে। তো এবার স্তরগুলোকে জানতে হবে টোটাল কতগুলো বিযুক্ত রেখা তোমরা পড়বে, তোমাদের বইতে যেটা দেওয়া আছে টোটাল হচ্ছে 5টি। এবার এই বিযুক্ত রেখাগুলো মনে রাখতে অনেকটা কষ্ট হয়, কিন্তু আজকে সমস্ত বিযুক্ত রেখাগুলো আমি ট্রিক্স বলে দেবো, তার মাধ্যমে তোমরা মনে রাখবে। তো আশা করি বুঝতে পেরেছ। এরপরে আরও কিছু পয়েন্ট বলে দিচ্ছি। যদি বলে কোন স্তরের ঘনত্ব সব থেকে বেশি, ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এই তিনটে স্তরের মধ্যে কোন স্তরের ঘনত্ব সব থেকে বেশি, তো সব থেকে বেশি হচ্ছে মেন্টেলের, অর্থাৎ গুরুমণ্ডলের ঘনত্ব সব থেকে বেশি। আর এই স্তরের ঘনত্ব সাথে সাথে হচ্ছে ভর, আমাদের পৃথিবীর সমস্ত যে ভর আছে তার প্রায় 60% থেকে 80% ভর হচ্ছে কোথায়, কেন্দ্রের মধ্যে থাকে, এই ম্যান্টেল অর্থাৎ গুরুমণ্ডলে। ঠিক আছে। যদি বলে যে ভূত্বকের সব থেকে বেশি উপাদান কী আছে, তো ভূত্বকের মধ্যে সব থেকে বেশি আছে কি, অক্সিজেন। ইয়েস, ভূত্বকের সব থেকে প্রথম যে উপাদান সেটা হচ্ছে অক্সিজেন। দ্বিতীয় যদি বলে কি উপাদান, সেটা হচ্ছে সিলিকন। পরীক্ষাতে পড়তে পারে ভূত্বকের দ্বিতীয় উপাদান কি, সিলিকন। প্রথম উপাদান বললে অক্সিজেন। কিন্তু পুরো পৃথিবীর মধ্যে যে উপাদানটা আছে সেটা হচ্ছে লোহা, লোহার পরিমাণ সব থেকে বেশি। আর সেকেন্ডে হচ্ছে অক্সিজেন, কিন্তু যদি কোন ভূত্বকের বলবে তখন কিন্তু অক্সিজেন হয়ে যাবে প্রথম উপাদান। ঠিক আছে, হয়েছে। তাহলে ঘনত্ব কোন স্তরে সব থেকে বেশি, গুরুমণ্ডলের বললাম। কিন্তু যদি বলে ঘনত্ব মানে ডেনসিটি, ঠিক আছে, ডেনসিটি বা ঘনত্ব যদি কোন স্তরে বেশি বেড়ে তখন কী হয়ে যাবে, কেন্দ্রমণ্ডল। এর ডেনসিটি কত হয়, প্রায় 13 গ্রাম পার সেন্টিমিটার কিউব, 13 গ্রাম পার সেমি কিউব হয় এর ঘনত্ব। হয়েছে। ঘনত্ব বললে এটা, সমস্ত ভর বললে বা আয়তন বললে এইখানে কেন্দ্রবিন্দু আছে। ঠিক আছে, কেন্দ্রমণ্ডলে তাহলে ঘনত্ব সব থেকে বেশি, আর ভর বা আয়তন যদি বলা হয় গুরুমণ্ডলে সব থেকে বেশি, আর উপাদানগুলো এইগুলো মনে রাখবে। তো চলো এবার প্রশ্ন উত্তরে আসা যাক। প্রথম প্রশ্ন বলেছে অন্তঃকেন্দ্রমণ্ডল বহিঃকেন্দ্রমণ্ডল, একটু আগেই বললাম কেন্দ্রমণ্ডল যার গভীরতা কত থেকে শুরু হচ্ছে, 2900 থেকে প্রায় 6370। আবার এটার মধ্যে দুখানা ভাগ আছে, যে ভাগটা আছে যেখানে 3150, তাহলে 2900 থেকে 3150 হচ্ছে কি বহিঃকেন্দ্রমণ্ডল। আর অন্তঃকেন্দ্রমণ্ডল বললে, আর অন্তঃকেন্দ্রমণ্ডলের গভীরতা যেটা আছে সেটা হচ্ছে 3150 থেকে 6370। এবার এই দুটো স্তর ভাগ বললাম, এই দুটো স্তরের মধ্যে কি বলতে চাইছে এখানে, যে কোন বিযুক্তি রেখা আছে, কনরাড, মোহ, লেহমান, গুটেনবার্গ। তো সঠিক উত্তর কী হবে, চলো আমি এক এক করে বলে দিচ্ছি সংক্ষেপে। কনরাড, মনে রাখবে ভূত্বকের মধ্যে উপরিভাগীয় ভূত্বক আর নিম্নভাগীয় ভূত্বক, এই দুটোর মধ্যে আছে কনরাড। তাহলে প্রথম যে বিযুক্ত রেখা থাকবে সেটা কি, কনরাড, কে দিয়ে মনে রাখবে, কে ফর কনরাড। এরপরে এরপরে যেটা আছে ভূত্বক, তারপরে নিচের স্তর আছে গুরুমণ্ডল। এই দুটোর মধ্যে যে স্তর আছে, অর্থাৎ ভূত্বক এবং ম্যান্টেল বা গুরুমণ্ডলের মাঝখানে যে বিযুক্ত রেখা আছে সেটাকে বলা হয় কি, মোহ বিযুক্তি রেখা। ঠিক আছে, তাহলে মোহ বিযুক্ত রেখা হচ্ছে ভূত্বক আর ম্যান্টল। এরপরে আছে রেপিত্তি বিযুক্ত রেখা। কি বিযুক্ত রেখা, রেপিত্তি। রেপিত্তি হচ্ছে গুরুমণ্ডলের দুখানা পার্টস, একটা হচ্ছে ক্রোফের সীমা আর একটা হচ্ছে নিফের সীমা, এই দুটোর মধ্যে আছে রেপিত্তি বিযুক্ত রেখা মানে আর। তাহলে কে এম আর। তারপরে কি বিযুক্ত রেখা আছে, তারপরে যে বিযুক্ত রেখা আছে সেটা হচ্ছে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝখানে, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝখানে বিযুক্ত রেখা আছে, সেটাকে বলা হয় কি, জি, গুটেনবার্গ বিযুক্ত রেখা, যেটা হচ্ছে কি গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। আবার কেন্দ্রমণ্ডলকেও দুটো ভাগে জানতে চেয়েছে, তাহলে কেন্দ্রমণ্ডল বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝখানে যে বিযুক্ত রেখা আছে সেটাকে বলা হয় কি, লেহমান বিযুক্ত রেখা। তাহলে ফার্স্টে কনরাড, তারপরে হচ্ছে মোহরভিসিক, তারপরে রেপিত্তি, তারপরে গুটেনবার্গ, তারপরে হচ্ছে কি বললাম, লেহমান বিযুক্ত রেখা। কনরাড বিযুক্ত রেখা এটাকে এইভাবে মনে রাখবে, কে এম আর জি এল। ঠিক আছে, মনে রাখার উপায় কি, কে এম আর জি এল, বা বাংলাতে মনে রাখলে কমর গুল একটা শব্দ আছে, সেই শব্দটাকে মনে রাখবে, ক দিয়ে কনরাডো, ম দিয়ে মোহরভিসিক, তারপর হচ্ছে র দিয়ে রেপিত্তি, গ এ হর্ষ গুটেনবার্গ, আর তারপরে হচ্ছে ল মানে হচ্ছে লেহমান বিযুক্ত রেখা, কমরগুল অথবা কে এম আর জি এল, এভাবে মনে রাখবে।
ঠিক আছে, তো আশা করি বুঝতে রেখেছো ভূযুক্ত রেখাগুলো কীভাবে মনে রাখবে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবে, অবশ্যই তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা সহজেই পেয়ে যেতে পারো। তো এখানে তাহলে সঠিক উত্তর কী হবে, কেন্দ্রমণ্ডল। তো কেন্দ্রমণ্ডলের মানে কি, সবার লাস্টে মানে লেহমান বিযুক্ত রেখা, এল দিয়ে যেটা বললাম। তাহলে আমি আরেকবার লিখে দিচ্ছি শর্টকাটে, KMRGL। এটা হচ্ছে ভূত্বকের মধ্যে, ভূত্বক আর গুরুমণ্ডল বললে মৌরভিসিক। তারপরে রেবৃত্তি হচ্ছে যেটা গুরুমণ্ডলের দুখানা পার্টস, গুটেনবার্গ হচ্ছে গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল, আর এটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল অন্তঃকেন্দ্রমণ্ডল লেহমান। ওকে, ঠিক আছে, তোমরা এটা স্ক্রিনশট তুলে নিতে পারো, এখানে সব কটা দেওয়া আছে, অবশ্যই স্ক্রিনশট তুলে নাও। ওকে, ঠিক আছে, চলো নেক্সট। পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ দেখা যায়? উষ্ণ প্রস্রবণ মানে কি, যেখানে মাটির তলা থেকে হচ্ছে জল যেটা আছে সেটা উত্তপ্ত গরম বেরোয়। তো উত্তপ্ত গরম কোন জায়গা থেকে বেরোয়? দীঘা থেকে, হলদিঘাট থেকে, বক্রেশ্বর থেকে, মন্দারমণি থেকে। সঠিক উত্তর কী হবে? বক্রেশ্বর। সবাই বলেছে পশ্চিমবঙ্গে অবস্থিত বক্রেশ্বর। এরপরে পৃথিবীর গভীরতম খনি, এখানে দুটো কোয়েশ্চেন হয়। এখানে জানতে চাইছে খনি, আর একটা হচ্ছে সোনার দ্বীপ। সোনার দ্বীপ বলে তখন হচ্ছে রাশিয়া, রবিনসন দ্বীপ। কিন্তু এখানে গভীরতম খনি বলেছে যার গভীরতা কত, 3 থেকে 4 কিলোমিটার। ঠিক আছে, 3 থেকে 4 কিলোমিটার গভীরতা। আর এটা অবস্থিত যেটা আছে সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা, যেটা হচ্ছে পৃথিবীর গভীরতম খনি। হয়েছে? ওকে, নেক্সট, যেটা হচ্ছে সোনার খনি অ্যাকচুয়ালি। নেক্সট, আর ওখানে রবিনসন দ্বীপ যেটা আছে সেটা হচ্ছে রাশিয়ার বৃহত্তম গর্ত, যার গভীরতা কত, প্রায় 11 কিলোমিটারের কাছাকাছি। ঠিক আছে, আচ্ছা, পৃথিবীর ব্যাসার্ধ 6370, 6770, 6073। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর যেটা 6300, অনেক সময় অনেক বইতে লেখা থাকে 6400 কিলোমিটার। তো 6400 বা এক্সাক্ট মান চাইছে 6370। ঠিক আছে, নেক্সট বলেছে রবিনসন দ্বীপে কী পাওয়া যায়? রবিনসন দ্বীপে কী পাওয়া যায়? সোনা। ওকে, তারপরে ভূত্বকের নিচের স্তর, একটু আগে বললাম ভূত্বকের নিচে কী আছে? কেন্দ্রমণ্ডল। না, কেন্দ্রমণ্ডল তো গুরুমণ্ডলের নিচে আছে, তাহলে গুরুমণ্ডল উত্তর। তাহলে ভূত্বক, তারপরে গুরুমণ্ডল, তারপরে হচ্ছে কেন্দ্রমণ্ডল। এরপরে নেক্সট বলেছে ঘনত্ব সর্বাধিক কোন স্তরে? কোন স্তরে বললাম? আয়তন তার সাথে ভর, দুটো স্তর যেটা আছে গুরুমণ্ডলে। আর ঘনত্ব জানতে চাইলে সবার নিচের যে স্তরটা আছে। কিন্তু এখানে জানতে চাইছে এই অনুযায়ী কোনটা উত্তর হবে? ঘনত্ব সর্বাধিক, ম্যান্টল, সিএল, সীমা। কমেন্ট করে অবশ্যই জানাও এটার উত্তর কী হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। সোজা আছে, বলে দিয়েছে সিএল বা সীমা। সিএল বলে রয়েছে ভূত্বকের সব থেকে উপরে, তারপর হচ্ছে সীমা আছে, তারপরে ম্যান্টল আছে। তো এই অনুযায়ী করলে কোনটা স্তরটা হবে? সিএল হবে। এরপরে ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে অবস্থিত সীমানাকে কী বলে? ভূত্বক আর গুরুমণ্ডল মানে, প্রথমে তো কে ছিল? কে ফর কনরাড, তারপরে এম ফর মোরভিসিক, তার মানে মোহ, গয়েট। এরপরে নেক্সট, পৃথিবীর গড় তাপমাত্রা কত? পৃথিবীর গড় তাপমাত্রা বললে কত? 15 ডিগ্রি সেলসিয়াস, 20, 25। পৃথিবীর গড় তাপমাত্রা অ্যাকচুয়ালি 15 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে একটা কনসেপ্ট আমি বোঝানোর চেষ্টা করি, 1 মিনিট। পৃথিবীর গড় তাপমাত্রা বলতে কী বোঝায়? হোয়াট ইজ অ্যাভারেজ টেম্পারেচার? গড় তাপমাত্রা জিনিসটা কি? গড় তাপমাত্রা বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে, আমরা জানি দিনের বেলায় সূর্য থাকে আমাদের উপরে, তো পৃথিবীতে গরম থাকবেই দিনের বেলায়। কিন্তু রাতের বেলায় তো সূর্য থাকে না, তাহলেও কেন রাতের বেলায় আমরা গরম অনুভূত করি? অ্যাকচুয়ালি তো সূর্য তখন নেই, তো আমাদের তো ঠান্ডা অনুভূত হওয়ার কথা ছিল, কিন্তু তাতেও আমরা গরম অনুভূত করি। আর এই জিনিসটা হচ্ছে গড়, যেখানে দিন আর রাতের একটা দুটো তাপমাত্রাকে অ্যাভারেজ করে, যেটা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস দিন এবং রাতে উভয়ই বজায় থাকে। এই জন্য পৃথিবীর গড় তাপমাত্রা, যেটা হচ্ছে পুরো পৃথিবী জুড়েই তাপমাত্রাটাকে ব্যালেন্স করার চেষ্টা করে। কিন্তু এই জিনিসটা কেন ঘটে? চলো এই জিনিসটা বুঝতে গেলে এই জিনিসটা দেখো, বুঝিয়ে দিচ্ছি। তো দিনের বেলায় যখন সূর্য আমরা দেখতে পাই, এটা হচ্ছে সূর্য, যেখান থেকে কী আসে? লাইট আসছে, এসে কোথায় উত্তপ্ত করছে? পৃথিবীকে। এটা হচ্ছে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠকে কী করছে? উত্তপ্ত করছে। এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এখানে কী করছে? লাইট এসে পড়ছে, এবং লাইটটি এসে যখন উত্তপ্ত করছে ভূপৃষ্ঠকে, তখন উত্তপ্ত হচ্ছে। কিন্তু বুঝবে এখানটা ভালো করে,
অ্যাকচুয়ালি কী হয়, সূর্য থেকে যখন লাইট আসে তখন হচ্ছে বায়ুমণ্ডলের সাথে সংঘর্ষ ঘটে। বায়ুমণ্ডলের মধ্যে যে কণাগুলো থাকে সেই বায়ুমণ্ডল থেকেই সূর্যের 50% রশ্মি, অর্থাৎ যদি 100খানা লাইট আসে কথার কথা বলছি, তাহলে তার মধ্যে 50খানা বায়ুমণ্ডল থেকে প্রতিফলিত হয়ে আবার মহাশূন্যে ফিরে যায়। তো তার মধ্যে কটা আসছে? 50টা। ঠিক আছে, কথার কথা বলছে 50% লাইট এসে ভূপৃষ্ঠকে কী করছে? উত্তপ্ত করছে। কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায় অর্থাৎ সূর্য অস্ত যায় তখন এর মধ্যেও চলে যায় কিছু লাইট, পড়ে থাকে হয়তো 10% লাইট। এবার এই 10% লাইট যখন যাওয়ার চেষ্টা করে বায়ুমণ্ডলের স্তরের মধ্যে দিয়ে, তখন এই বায়ুমণ্ডলের স্তরের মধ্যে একটা লেয়ার থাকে। কিসের লেয়ার থাকে? CO2, কার্বন ডাইঅক্সাইডের। আর বাতাসে এই কার্বন ডাইঅক্সাইডের লেয়ার কী কাজ করে? এই যে রশ্মিটা লাইটগুলো যাওয়ার চেষ্টা করছিল সেই লাইটগুলো আর যেতে পারে না, তার ফলে এই বায়ুমণ্ডলের স্তরের মধ্যে কী হয়ে যায়? বাধাপ্রাপ্ত হয়ে যায়। এই বাধাপ্রাপ্ত হওয়ার কারণেই আমরা রাতের বেলায় গরম অনুভূত করি। আর এই যে সম্পূর্ণ ইফেক্টটা, এটাকেই বলা হয় হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। আর তারই ফলস্বরূপ আমরা কী দেখতে পাই? বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। তাই বাতাসে যত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হবে তত হচ্ছে আমরা বেশি গরম অনুভূত করবো, কারণ কি? তত বেশি লাইট হচ্ছে আর মানে চলে তো আসবে কিন্তু ব্যাক করে যেতে পারবে না। তো আশা করি বুঝতে পেরেছো যে পৃথিবীর তাপমাত্রা কী করে মেনটেন থাকে। ওকে, নেক্সট। ওকে, এটাও বলে দিয়েছে। কি বলেছে প্রশ্নটা? শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপর স্তরটা কী? শিলামণ্ডল মানে অ্যাস্টেনোস্ফিয়ারের নিচে গুরুমণ্ডলের উপর স্তরটা কী? কী থাকে? অ্যাস্টেনোস্ফিয়ার, যেটা কত গভীরতা? 200। যেখান থেকে কী বেরোয়? লাভা বেরোয়। কী বেরোয়? লাভা। আর লাভা যখন ভূপৃষ্ঠের বাইরে চলে আসে তখন সেটাকে কী বলা হয়? ম্যাগমা। ওকে, এখানে ছবিটা দেওয়া আছে। এটা হচ্ছে অ্যাস্টেনোস্ফিয়ার, এখানে হচ্ছে শিলাস্তর থাকে। শিলাস্তর থেকে অ্যাস্টেনোস্ফিয়ার, যেটা গভীরতা কত বললাম? 200 কিলোমিটার। ওকে, নেক্সট। মহাসাগরীয় ভূত্বক কোনটা? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক কোশ্চেন থাকলো। কমেন্ট করবে। কোথায় করবে? কমেন্ট। ঠিক আছে, আচ্ছা তার আগে বলে দিই সিএলটা কি। সিএল মানে হচ্ছে SiAl। SI দিয়ে কি হয়? সিলিকন। Al দিয়ে হচ্ছে অ্যালুমিনিয়াম। সীমা মানে কি? সীমাতেও SI থাকে কিন্তু মাতে Mg, ম্যাগনেসিয়াম। ক্রোফেসিমা মানে কি? ক্রোফেসিমা সি আর মানে ক্রোমিয়াম, Fe মানে লোহা, আর সীমাতে সেম। নিফেসিমা মানে নিকেল, লোহা। ঠিক আছে, এগুলো হচ্ছে এদের ফুল ফর্ম, পরীক্ষাতে অনেক সময় দেয়। ক্রোফেসিমা, নিফেসিমা যেটা দেখা যায় সেটা কোথায় দেখা যায়? আমরা গুরুমণ্ডলে দেখতে পাই। আর সিএল আর আমাদের সীমাটা, এটা কোথায় দেখতে পাই? আমরা সাধারণত তার উপরের স্তর ভূত্বকে দেখতে পাই। রাইট, তো এখানে তো বলেই দিলাম অলরেডি। কমেন্ট করো দাদা। বৈকেন্দ্রমণ্ডলের ভৌত অবস্থা। কেন্দ্রমণ্ডলে একদম যেটা পৃথিবীর সব থেকে বেশি যেখানে উষ্ণতা, কেন্দ্রমণ্ডলে অ্যাকচুয়ালি গড় অ্যাভারেজ উষ্ণতা থাকে সেটা হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি? 6000 ডিগ্রি কেন্দ্রমণ্ডলে থাকে। মানে ভাবতে পারছো সূর্যের যেটা কোরের উষ্ণতা তার সমান হচ্ছে আমাদের পৃথিবীতে আমরা কেন্দ্রমণ্ডলে থাকে। তো বলেছে বহিঃকেন্দ্রমণ্ডলের ভৌত অবস্থা কী হবে? তার মানে ওখানে সমস্ত যে পদার্থগুলো থাকবে সেগুলো তরল অবস্থায় থাকবে। কিন্তু যেহেতু বহিঃকেন্দ্রমণ্ডল অর্ধতরল থাকে সেখানে গ্যাসীয় পদার্থ থাকে, কিন্তু যদি বলতে অন্তঃকেন্দ্রমণ্ডল তখন সেখানে পুরোপুরি তরল হতো। নেক্সট, প্রতি 33 মিটার গভীরতায় পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা কী পরিমাণ বৃদ্ধি পায়? 33 মিটার, অর্থাৎ পৃথিবী থেকে আমরা যত নিচের দিকে 33 মিটার করে যাব তত হচ্ছে 1 ডিগ্রি করে সেন্টিগ্রেড তাপমাত্রা হচ্ছে বৃদ্ধি পেতে থাকে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নেক্সট, এবার এসিকিউ প্রশ্ন আছে, এখানেই প্রশ্ন করে দেওয়া আছে। তো ভূত্বকের প্রধান উপাদান কি? বলে দিয়েছি প্রথমেই, অক্সিজেন। ভূত্বকের দ্বিতীয় উপাদান কি? সিলিকন। আচ্ছা যদি বলে এক্স্যাক্ট পার্সেন্টেজ কত এগুলোর, তো বলে দিচ্ছি এক্স্যাক্ট পার্সেন্টেজ। অক্সিজেন যেটা থাকে সেটা হচ্ছে 46% কাছাকাছি থাকে, আর সিলিকন যেটা থাকে সেটা হচ্ছে 29% কাছাকাছি থাকে ভূত্বকের মধ্যে। মানে এই দুটো মিলেই কত করে দিচ্ছে? প্রায় 75% কাছাকাছি করে দিচ্ছে। নেক্সট, গুরুমণ্ডলের গড় ঘনত্ব 3.4 থেকে 5.7, কিন্তু যদি বলে পুরো পৃথিবীর উষ্ণ মানে গড় ঘনত্ব কত? 5.5 হয়। আর যদি বলে কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব কত? 13.5 বা 13 গ্রাম পার সেমি কিউ বলা যেতে পারে। দেখো এখানে কেন্দ্রমণ্ডলের গড় উষ্ণতা
5000 ডিগ্রি সেলসিয়াস, কোনো কোনো বইতে 6000 লেখা থাকে। ঠিক আছে, নেক্সট 4 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের কোন তরঙ্গ কেবলমাত্র কঠিন মাধ্যমে মধ্যে দিয়ে যেতে পারে? তো এর জন্য তো জানতে গেলে আমাকে ভূমিকম্প জিনিসটা জানতে হবে, রাইট? তো চলো একটু দেখে নিয়ে যাক, এই ছবিটার দিকে দেখো। উপরে যেটা আছে আমাদের ভূত্বক, মাটি, নদী সব কিছু আছে। তো এটা হচ্ছে আমাদের কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, এটাকে বলা হয় ভূমিকম্প যেখানে স্টার্ট হয়, যে বিন্দুতে প্রথম প্লেটের কারণে বা যে কোনো কারণে যেখানে ভূমিকম্পর আর কি সোর্স আছে বা উৎস যেটা আছে সেটাকে কী বলা হয়? কেন্দ্র বলা হয়। ফার্স্ট পয়েন্ট, তাহলে ভূত্বকের যেখানটায় আছে সেটাকে কী বলা হয়? কেন্দ্র। ফোকাস মানে কেন্দ্র। এবার ভূত্বক থেকে ভূমিকম্পের কারণে তিনখানা তরঙ্গের উৎপত্তি হয়। কী কী তরঙ্গ? পি তরঙ্গ। পি এর ফুল ফর্ম হচ্ছে প্রাইমারি, প্রাথমিক তরঙ্গ। তারপরে হচ্ছে এস তরঙ্গ, এস এর মানে হচ্ছে সেকেন্ডারি তরঙ্গ। আর একটা আছে কী তরঙ্গ? এল তরঙ্গ। এল, এটার নাম রেখেছিল হচ্ছে একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে জে এল লাভ। জে এল লাভ, স্পেলিং হচ্ছে LOV, সেখান থেকেই হচ্ছে এলটা এসেছে, এল তরঙ্গ। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছ? তাহলে আমরা কতগুলো তরঙ্গের কথা বললাম? 3টে তরঙ্গ। কী কী তরঙ্গ? পি, এস, এল। এটা হচ্ছে ভূমিকম্পের তরঙ্গ। তো যখন ফোকাসে উৎপন্ন হয় ভূমিকম্পে, তখন সর্বপ্রথম যে তরঙ্গ এইখানে গিয়ে সোজাসুজি একটা লম্বভাবে ক্রিয়া করে, যেটাকে বলে পি তরঙ্গ। আর এর যে গতিবেগ থাকে সেটা হচ্ছে প্রায় 14 কিলোমিটার/সেকেন্ডে। মানে 1 সেকেন্ডে কত কিলোমিটার ট্রাভেল করবে? 14 কিলোমিটার। মানে ভাবতে পারছো কত বেগের? 1 সেকেন্ডে 14 কিলোমিটার ট্রাভেল করে আসে পি তরঙ্গ, যেটাকে প্রাইমারি তরঙ্গ বলা হয়। সেটা কোথায় আছে? এপিসেন্টারে। এপিসেন্টারে বাংলা হচ্ছে উপকেন্দ্র। তাহলে ভূমিকম্প কোথায় উৎপন্ন হয়? কেন্দ্রেতে। সবার প্রথমে কোথায় আসে? উপকেন্দ্র, যেটা কী থাকে? তার সম্পূর্ণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, পুরোপুরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর সবার প্রথমে কোন তরঙ্গ এসে হিট করে? পি তরঙ্গ। এবার পরীক্ষায় আসতে পারে এই পি তরঙ্গ কি কঠিন মাধ্যমের মধ্যে যে যেতে পারে? অ্যান্সার হলো হ্যাঁ, এটা কঠিন মাধ্যম। এটা কি গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে? অ্যান্সার হলো হ্যাঁ। এটা কি তরল মাধ্যমের মধ্যে যেতে পারে? অ্যান্সার হলো হ্যাঁ। 3টে মাধ্যমের মধ্যে দিয়েই যেতে পারে পি তরঙ্গ। এরপরে তার কিছুক্ষণ পরে যে তরঙ্গের উৎপত্তি হয় সেটাকে বলা হয় কি? এস তরঙ্গ। প্রশ্ন আসতে পারে এস তরঙ্গ কি তরল মাধ্যমের মধ্যে চলাফেরা করতে পারে? উত্তর হলো না। কত গতিবেগ নিয়ে আসে? এর গতিবেগ থাকে 4 থেকে 6 কিলোমিটার/সেকেন্ড। বোঝা গেল এস তরঙ্গ সম্বন্ধে। এস তরঙ্গ তরলের মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে না, অর্থাৎ সমুদ্রের কাছাকাছি যখন কোনো ভূমিকম্প হবে সেখানে এস উৎপন্নই হবে না। এরপরে লাস্ট যে তরঙ্গ আছে সেটাকে কি বলা হয়? এল তরঙ্গ। কি তরঙ্গ আছে? এল তরঙ্গ, যার গতিবেগ প্রচণ্ড কম, যেটা প্রচুর ধীরস্তিতে আসে এবং এর যে এক্সপ্যানশন আছে, মানে এর যে বিস্তার আছে, এই বিস্তার যত বেশি হবে তত হচ্ছে ভূমিকম্প তীব্র ক্ষতি করবে, ভয়ঙ্কর ক্ষতি করবে। আর এল ওয়েভ হচ্ছে 3খানা মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে: তরল মাধ্যমের, গ্যাসীয় মাধ্যমে, কঠিন মাধ্যমে। 3টে মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে ভূমিকম্প সর্বপ্রথম যেখানে উৎপন্ন হয় সেটাকে কেন্দ্র বলে। সবার প্রথমে যে স্থানে গিয়ে পৌঁছায় সেটাকে কি বলে? উপকেন্দ্র বলে। কোন কোন তরঙ্গ উৎপন্ন হয়? পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ। পি তরঙ্গের গতিবেগ 14 কিলোমিটার/সেকেন্ডে থাকে। পি তরঙ্গ হচ্ছে 3খানা মাধ্যমের মধ্যে যেতে পারে। তারপরে থাকে হচ্ছে এস তরঙ্গ, যে তরঙ্গের গতিবেগ পি তরঙ্গের থেকে 60% কমায়, প্রায় 4 থেকে 6 কিলোমিটার/সেকেন্ডে হয়। পি তরঙ্গ, এস তরঙ্গ যেটা আছে সেটা হচ্ছে তরল মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে না। তারপরে লাস্ট যে তরঙ্গ সেটা হচ্ছে এল তরঙ্গ, যার গতিবেগ সব থেকে কম, কিন্তু এর যত বিস্তার বেশি হবে ততই হচ্ছে ভূমিকম্প ক্ষতি করবে। আর এল তরঙ্গ যেটা বললাম সেটা হচ্ছে 3খানা মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে। এবারে আসো এই প্রশ্নটাই কি বলেছে। ভূমিকম্পের কোন তরঙ্গ কেবলমাত্র কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে? কোন তরঙ্গ? 3টে তরঙ্গ বললাম, পি, এস, এল। তো এল, পি 3টের মাধ্যমে যেতে পারে, কিন্তু এস যেটা আছে শুধুমাত্র কঠিন। এখানে কেবলমাত্র বলেছে আর কেবলমাত্র চেয়েছে, মানে এটাই উত্তর হবে কি? এস তরঙ্গ। এস এর ফুল ফর্ম কি বললাম? সেকেন্ডারি ওয়েভ। পৃথিবীর গড় ঘনত্ব কত? 5.5। কিন্তু যদি বলতো কেন্দ্রমণ্ডল তখন কত হতো? 13 গ্রাম/সেমি কিউব বা ঘন সেমি। ঠিক আছে। ম্যাগমা কি? ম্যাগমাটা কি? অ্যাস্থনোস্ফিয়ার থেকে যখন লাভা বেরিয়ে আসে, লাভা বেরিয়ে আসার পরে
ভূপৃষ্ঠের উপরে যেটা হয় সেটাকে বলা হচ্ছে ম্যাগমা। ভূগর্ভের প্রচণ্ড চাপ তাপে গ্যাস বাষ্পীভূত গলিত অবস্থা থাকে, একেই বলা হয় কি ম্যাগমা। কিন্তু যখন যেটা বেরোয় সেটাকে কি বলে লাভা। ওকে, এটা তো বলে দিলাম। ঠিক আছে, এই পর্যন্তই ছিল। আশা করি সমস্ত কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্যার হ্যাঁ বুঝতে পেরেছি। এরপরে নতুন কোন টপিকের উপরে তোমরা ভিডিও চাই অবশ্যই সেটা জানাবে। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে এবং ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।